ওকে, রেকর্ড শুরু হয়ে গেছে। এই দুটো লাইভ চ্যাট ওপেন করি। গতকালকে ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো প্লাগইন নিয়ে কাজ করেছিলাম। যেসব প্লাগইন গুলো ব্যবহার করে একটা স্ট্যাটিক, যেটা মানে কোনো নড়াচড়া নাই, সাদামাটা ওয়েবসাইটকে আমরা ক্রিয়েটিভ বা ডাইনামিক ডিজাইনের মাধ্যমে কনভার্ট করেছিলাম। তো অনেক কিছু করলেও আমাদের এখনো পর্যন্ত আরেকটা জিনিস একটু করলে মনে হয় ভালো হবে। যেমন এই যে এখানে আমরা কিছু নড়াচড়া করেছি, এগুলোকে অ্যানিমেশন করেছি, অন স্ক্রল অ্যানিমেশন, এরপরে এই যে ব্যাক টু টপ, বিজি অন স্লাইডার, এরকম অনেক রকমের অ্যানিমেশন আমরা করেছি। ইভেন আমরা এখানে ক্লিক বেটের মাধ্যমে আমাদের কন্টেন্ট গুলোকে জুম ইন করেছি। এর পাশাপাশি আমরা এই যে কাউন্টডাউন দিয়েছি, কাউন্টার আপ যেটাকে বলে। আবার এখানে গিয়ে এই যে কাউন্টডাউনও ব্যবহার করেছি। মোটামুটি আমরা এখানে অনেকগুলো অবজেক্ট ব্যবহার করেছি, তারপরও কেমন যদি আমাদের কমতি রয়ে গিয়েছে। যেমন আমরা একটা স্লাইডার দেখতে পেলাম না, তাই না? এখন কথা হলো স্লাইডারের উপরে আজকে একটু ক্লাসটা করাবো। স্লাইডার কাজ করিয়ে দেন আমরা অন্য কোনো টপিকে যাব। আচ্ছা, এক মিনিট, আমি একটু। এখন কথা হলো তাহলে এখানে অনেকগুলো সরি, এখানে স্লাইডারের কথাই যখন আসলো, তখন স্লাইডার যেহেতু আমরা এখন বানানোর জন্য কেপেবল না, তাহলে আমরা এখন কি করতে পারি? অলরেডি ডিজাইন করা আছে তৈরিকৃত স্লাইডার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হলো যে, প্রবলেম নয়, এখন কথা হলো স্লাইডারের অনেক রকমের ভেরিয়েশন রয়েছে। এটা ভেরিয়েন্ট বলতে পারেন, অথবা এগুলো বলতে পারেন যে স্লাইডার অনেক কোম্পানিরই ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি jQuery স্ক্রিপ্টের কাছেই যান, দেখবেন যে jQuery স্ক্রিপ্টের কাছেও ভরপুর স্লাইডার অ্যাভেলেবল। তো এখন কথা হলো এই যে আপনি যদি এখান থেকে স্লাইডার, এই যে স্লাইডার প্রায় 813টা স্লাইডার তার রেখেছে। এক একটা স্লাইডার এক এক রকম ডিজাইনের করা, ঠিক আছে? তো এগুলোর ব্যবহার বিধি আপনারা একটু পড়ে পড়ে নিজেরাও ইউজ করতে পারেন, এবং নিজেরাও যদি ইউজ করতে না পারেন, বা ইউজেবিলিটি আছে অথবা ইউটিউবে আছে, অনেকগুলো ওয়েতে আপনি এগুলোর স্লাইডার গুলোকে ব্যবহার করতে পারেন। এখন কথা হলো এগুলোর পাশাপাশি আমি যেসব স্লাইডার নিয়ে কাজ করছি তারও একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিই। যেমন আমি স্লাইডারের মধ্যে যেগুলো ব্যবহার করেছি সেগুলোর নাম্বার 1 সুইপার জেস, এটার কি একটা স্লাইডার। এরপর হলো স্লিক জেস বা স্লিক স্লাইডার। আরেকটা লাস্ট, আরেকটা বেশি ব্যবহার করেছি যেটা, সেটা হলো আউল ক্যারাসেল। ঠিক আছে, আমার ওয়েবসাইটে যে সর্বনিচে যে ক্যারাসেল বা যে স্লাইডিংটা হয়েছে এই যে এই ওয়েবসাইটে, সেটা সর্বনিচে যেটা আছে সেটা হলো কি আউল ক্যারাসেল বটন, মানে আউল ক্যারাসেল মাধ্যমে আমি এই ডিজাইনটা করেছি। ঠিক আছে, এখন কথা হলো স্লাইডার যেরকম ইচ্ছে তেমন ভাবে ব্যবহার করা যায়। আপনারাও যে কোনো স্লাইডার নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এক একটা স্লাইডার এক একটা কি আছে বৈশিষ্ট্য বা ফিচার রয়েছে। তো সুইপার জেস বা সুইপার স্লাইডারটা একটু বেশি ইউজফুল বা হ্যান্ডি প্রোডাক্ট আমাদের জন্য যারা বিগিনার স্লাইডিং এর ক্ষেত্রে। তো সেজন্য আমি যদি একটু সুইপার জেএস এর যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করি, সেখানে দেখতে পাবেন যে সুইপার জেএস এর এই যে suiparjs.com, এই যে সুইপার জেএস এর ওয়েবসাইটটা দেখতে অনেকটা এরকম। মজার বিষয়টা কি জানেন, সুইপার স্লাইডারের ডকুমেন্টেশন আছে, বা ডকুমেন্টেশন পড়ে কাজ করাটা একটু জটিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা কোনো ডকুমেন্টেশন না গিয়ে জাস্ট খালি আমি আগে ডেমোসে চলে গেলাম। এই যে ডিরেক্ট ডেমো, দেখবেন যে এখন ডেমোতে ক্লিক করার পর একটু সময় নেবে এবং সে আমাকে ডেমো টপিকগুলোকে প্রদান করবে। দেখেন ডেমো অনেক আছে, বাম পাশে লিস্ট যত বড় দেখতে পাচ্ছেন, এই যে সবগুলোই ডেমো। এই ডেমোগুলো ব্যবহার করে আমরা আমাদের স্লাইডারগুলোকে তৈরি করতে পারি। এখন কথা হলো সুইপার ডেমোস আছে তো ঠিক আছে, কিন্তু এছাড়াও এই যে কিছু ইউআই ইনিশিয়েটিভ স্লাইডার আছে, এই চারটা। এখন কথা হলো এই চারটা মূলত পেইড ভার্সন, মানে তাদের প্রিমিয়াম ফিচার আর কি। আপনি যদি চান যে তাদের ফিচারগুলোকে ইউজ করার জন্য, দেখেন চেক করেন, এই যে
মানে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি স্লাইডার, এগুলোকে তারা পেইড ভার্সন হিসেবে রেখেছে। এই যে ঠিক আছে। তো এখন কথা হলো এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, আমরা করব ফ্রি ভার্সন যতটুকু আছে ততটুকু। এবং ফ্রি ভার্সন হলো এই যে ইউআই ইনিশিয়েটিভ পরের থেকে ডিফল্ট গুলো এক এক রকমের ডিজাইন এখানে আছে। যেমন এই যেটা হলো আমাদের ওই যে বুটি স্ট্র্যাপ স্লাইডার আছে না, ক্যারাসেল যেমন, ঠিক তেমনটাই, একটা স্লাইডার, দুইটা স্লাইডার, তিনটা স্লাইডার, এটা একেবারে বেসিক লেভেল। এরপর আস্তে আস্তে আছে এক একটা কন্ট্রোল বোর্ড বেসিস করে। এই যে এটা হলো কি স্লাইডার, আমাদের ওই যে নেভিগেশন স্লাইডার, মানে সবকিছু থাকবে, সংলগ্ন নেভিগেশনও থাকবে। এটা হলো 3 নাম্বার পেজিনেশন, নিচে ডটের আছে। এরপর আছে ডাইনামিক পেজিনেশন, মানে হলো এখানে তো নরমাল সবগুলো একই সাইজ, কিন্তু এখানে যেটা অ্যাক্টিভেট হবে সেটা একটু বড়, অন্যগুলো একটু ছোট। এরপর আছে প্রোগ্রেশন। এরকম অনেক স্লাইডার অ্যাভেলেবল এখানে রয়েছে। এখন এটার ব্যবহার বিধি কিভাবে, তো ব্যবহার করার জন্য তাদের এখানে যদি একটু খেয়াল করেন, এই যে কোড আছে একটা, কি সেটা কোড। আমি এখানে কোডে ক্লিক করলাম, একটু সময় নেবে, সময় নেওয়ার পর এই যে নতুন একটা পেজে চলে আসবে। এখন কথা হলো এই যে দেখেন আমি না কোনো ফাইল ডাউনলোড করতেছি না কিছু করতেছি, আমি ডিরেক্ট ডেমো থেকে আসতেছি। হ্যাঁ, সুপার জিএস এর এটা একটু মজা লাগে যে আপনাকে ডকুমেন্টেশনের উপর বেসিস করে না রেখে সে একবারে ডিরেক্ট একটা এক্সাম্পলের সামনে নিয়ে আসা। এখন কথা হলো এই যে দেখেন, এখন যদি আপনি তাদের কোডগুলো দেখেন, তারা নরমালি স্টাইল, এই যে বডি, কিন্তু এছাড়া এই যে তাদের সেটআপ কিরকম ভাবে সেটআপ করেছে, এটা পরবর্তীতে তারা কি কি কোড ব্যবহার করেছে সেগুলো। এই যে দেখেন আপনি কিন্তু অলরেডি আপনি কোডগুলো পেয়ে গেছেন। এই যে দেখেন এটা হলো একটা কোড নাম্বার 1, এটা হলো জাভাস্ক্রিপ্ট কোড। কপি করলাম, কপি করে আপনি এখন এখানে পেস্ট করেন। এই যে জাভাস্ক্রিপ্ট কোডের একটা প্রয়োজন, এটা পেয়ে গেলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, ক্লাসেস 2301 18 নম্বর ক্লাস, অ্যাসেটস, জাভাস্ক্রিপ্ট, এই যে সুইপার বান্ডেল ডট মিন ডট জেএস, একটা ফাইল। এরপর আর কোনো ফাইল আছে, যদি আমি একটু ওভারভিউ করি, এতটুকু কোড, এই যেখানেই কিন্তু কোড সব, আপনি মনে হয় এটাকে বড় ছোটও করতে পারেন। এই যে হ্যাঁ, কোডগুলোকে একটু বড় আকারে দেখার জন্য। এরপরে একটু উপরে দেখেন, আমি উপরে মিস করে গিয়েছি, এই যে দেখেন উপরে আরো একটা লিংক আছে, তার এই লিংকটাকে আপনি একটু কপি করে নিয়ে আসেন, কপি করে কোডটাকে সেভ করে রাখার চেষ্টা করেন। এই যে সিএসএস, কন্ট্রোল এস, ঠিক আছে। এই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে আছে, জাভাস্ক্রিপ্ট লাগবে না, সিএসএস ফোল্ডারে রাখবেন। যে যে ফাইল ডাউনলোড করার দরকার ছিল সেগুলো ডাউনলোড করে ফেলেছেন। এখন লাস্ট কি দরকার, লাস্ট হলো অ্যাক্টিভেশন কোড। অ্যাক্টিভেশন কোড ছাড়া তার কাজ করবে না, তারা এখানে অ্যাক্টিভেশন কোডও দিয়েছে। আপনি চাইলে এই যে অ্যাক্টিভেশন কোড, এই যে var, কারণ আমরা জানি প্রতিটা স্লাইডার বা প্রতিটা প্লাগইনের একটা অ্যাক্টিভেশন কোড আছে। এই যে এখন এই কোডটা আমরা কোথায় রাখবো, আমাদের জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে যে কোনো জায়গাতেই রেখে দিতে পারি, সবার নিচেও রাখতে পারি, অথবা এই যে কাউন্টডাউন বলেন বা এগুলোর উপরেও রাখতে পারি, আমাদের কোনো অসুবিধে নাই। এই যে ঠিক আছে। তো থার্ড পার্টি লিংক আপ গুলো আমরা করে ফেললাম। আর এখন যেটা করতে হবে সেটা হলো পেজের স্ট্রাকচার সাজানো। এই যে তারা বলে দিছে যে দেখো আমাদের স্লাইডার যদি ব্যবহার করতে চাও, আমাদের স্ট্রাকচারটা সাজাইতে হবে কিরকম ভাবে, এই যে ক্লাস নেম হুবহু দিতে হবে, এরপর একটা প্যারেন্ট চাইল্ড দিতে হবে, এরপরে স্লাইডার চাইল্ড গুলো দিতে হবে। ঠিক আছে, আমরা এইটা আমাদের 6:20 বাজে, আমরা নামাজের পরে শুরু করব। আমাদের এই মাঝখানে আমরা নামাজের ব্রেকটা নিয়ে নিই, ঠিক আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ঠিক আছে। ওকে স্যার। জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা অ্যাক্টিভেশন কোড নিয়েছিলাম, এখন আমাদেরকে বলা হচ্ছে যে কিভাবে আমরা স্ট্রাকচারটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছে। এখন সে বলতেছে আপনি একটা অবজেক্টকে আগে সিলেক্ট করেন, যে অবজেক্টটাকে আপনি স্লাইডিং করাবেন। এখন অবজেক্ট তো অনেকগুলো আছে আমাদের এখানে, মানে আমাদের এখানে সেকশনের কথা বলা হচ্ছে। ফাইলটা কোথায়, আচ্ছা এই কোডটা আমি একটু কপি করে নিয়ে আসি এখানে।
এই যে এখান থেকে এই যে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমি এখন এই যে এই ওয়েবসাইটের কোন সেকশনে স্লাইডিং দিলে ভালো দেখাবে সেটা একটু ডিসাইড করি। আহ, আচ্ছা, এটা আবার ডিসকানেক্টেড হলো কেন? মনে হয় এটার কারণে মনে হয়। আমি দেখি তো। হ্যাঁ, এটা একটু সমস্যা আছে মনে হয়। তাহলে এটা আমরা একটু নিচেই দিই, এখানে যেহেতু সমস্যা। আর একটু হলো আমাদের তো টাইম জোনটা একটু সেট করে দিই, 2023, তাই না? তাহলে এখন একুরেট ডেট আসবে। এই যে ওকে, তাহলে আমি একটু নিচেই নিয়ে আসি এটাকে, যেন আমাদের অন্য কোনো ডিজাইনে কনফ্লিকশন না হয়। এখন আমি কি করতে হবে, কোন ডিজাইনটাকে দিব সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য আচ্ছা, এই যে টেস্টিমোনিয়াল পার্টটাকে মনে হয় সুন্দরভাবে দেওয়া যায়। তাহলে টেস্টিমোনিয়াল পার্টটাকে ধরি। টেস্টিমোনিয়াল পার্টে কি করব, একটা একটা সেকশন কিভাবে স্লাইডিং করে সেটা দেখতে হবে। এখন টেস্টিমোনিয়াল সেকশন তো অলরেডি ডিজাইন করা, ওয়েল বিল্ড। তাহলে এখন এটাকে একটু ওপেন করি। ওকে, তো এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় কোড সেগুলো আমি একটু মিনিমাইজ করলাম, এটাকে একটু মিনিমাইজ করলাম। এখন এখানে এই যে রো, কল sm6, টেক্সট ইমেজ এটা তো লাগবেই। তার মানে হলো এই যে আমাদের কল sm6 আর মানে স্লাইডিং হবে কোনটা, এই কল sm6 হবে। তাহলে এক প্রকার আমি তাদের এই যে তারা যে বললো যে আমাকে একটা ডিপ ক্লাস সুইপার মাই সুইপার দিতে হবে, এরপরে সুইপার র্যাপার, এরপরে সুইপার স্লাইড। তার মানে ভিতর থেকে ধরি, যেগুলো সুইপার স্লাইড হবে তাদেরকে আমি আগে ধরলাম। এখন যদি আমি যাদেরকে সুইপার স্লাইড দিব তাদেরকে আর কল sm6 দেওয়া যাবে না। এই যে আমি এখন এখানে সুইপার স্লাইড দিয়ে দিলাম, সুইপার স্লাইড দিয়ে দিলাম, ডিজাইন ভেঙে যাবে, কোনো সমস্যা না। আগে আমরা এটা সলভ করি। সুইপার স্লাইড দিলাম, এরপরে কি চাচ্ছে, এরপর চাচ্ছে সুইপার র্যাপার। এই যে কপি করলাম, এবার এই যে রো জি4টা কেটে দিই, সুইপার র্যাপার। এখন তারা লাস্ট আরেকটা চাচ্ছে, সেটা হলো এই যে সুইপার মাই সুইপার, মানে পুরো সেকশনটাকেই চাচ্ছে তারা। তাহলে আমি এই যে এখান থেকে কপি করে এখন আমি এই যে এটাকে রেখে দিতে পারি, সুইপার মাই সুইপার। আর অ্যাক্টিভেশন কোড তো অলরেডি আছে, এই যে মাই সুইপার ওই অ্যাক্টিভেশন কোড অনুযায়ী কাজ করছে। তো সবকিছু যদি ওভারঅল ঠিকঠাক থাকে, এখন এটা আমরা একটু দেখে আসি যে আমাদের স্ট্রাকচারটা কি করছে, স্লাইডিং করছে কিনা। গিয়ে দেখলাম যে না, আমাদের স্ট্রাকচারটা আরো নিচে নিচে চলে আসছে, কোনো ধরনের স্লাইডিং হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো আমরা কি এগুলো লিংক আপ করছি? আমরা যেসব ফাইল ডাউনলোড করলাম একটু আগে সুইপারে নিয়ে, সেগুলো কি লিংক আপ তো করি নাই। তো চলেন লিংক আপ করে আসি। আমি এখানে এই যে সুইপার বান্ডেল min.js এবং উপরে এই যে সুইপার বান্ডেল min.css এখন লিংক আপ করলাম। এখন দেখি স্লাইডিং হচ্ছে, স্লাইডিং হচ্ছে, কিন্তু এই যে তার মধ্যে তেমন কোনো কি নাই, বিহেভিয়ার নাই, তাই না? আমার এটা অটোমেটিক লাগবে। এরপরে কি লাগবে, এই যে দুইজনের মাঝখানে একটু গ্যাপ লাগবে। আর এখানে দুটো কন্টেন্ট না, 3-4টা কন্টেন্ট আসবে, দুটো কন্টেন্ট করে শো করবে। তো আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করি, 4টা বানাই। ঠিক আছে, আমি এখানে নাম্বার একটা দিয়ে দিলে আমি আরো ইজিলি বুঝতে পারবো। এই যে শাহিন আলম, এটা কত নাম্বার দিতে পারি? হ্যাঁ, 01 এটা দিলাম। এই যে শাহিন আলম 02। এরপরে এই যে বাকি দুজনকেও দিয়ে দিই, শাহিন আলম 03। স্যার ভিডিও দেখা যাচ্ছে না। তাই নাকি? সবারই সেম সেম সমস্যা? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটাকে অফ করে আবার একটু অন করি।
ওকে, এই যে আমি এখন আবার রিওপেন করেছি। এখন যদি আমি একটু দেখি, জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা এই যে শাইন আলম 01, শাইন আলম 02, 03, 04। এখন এই স্লাইডিং কিছু সমস্যা আছে। নাম্বার 1, অটোমেটিক হচ্ছে না, এটা টেনে টুনে নিয়ে যেতে হচ্ছে, যে আমাকে মাউস দিয়ে টেনে নিয়ে যেতে হচ্ছে। এখন টেনে নিয়ে যাওয়ার মাউস তার কোনো এটা কোনো মিনিং থাকে না। এখন এটাকে সলিউশন কিভাবে করা যায়, এই যে দেখেন এখানে আরো অনেক অপশন আছে। যেমন এই যে স্লাইডার, তো এটাও স্লাইডার এটাও স্লাইডার, কিন্তু এখানে আছে কি নতুন করে এই যে ডানে বামে যাওয়ার সক্ষমতা। তাহলে এখন এই যে এই জিনিসটা যদি আমার প্রয়োজন পড়ে আমি কি করব? এখন কথা হলো সুইপার স্লাইডার বিষয়টা অনেকটা কি, যেমন অনেকটা আমাদের পাজেলের মতো। পাজেল বলতে ধরেন আপনার কাছে 10টা গুটি আছে, আপনাকে এটা কি করতে হবে, সাজাতে হবে। গুটি নাম্বার 1, গুটি 2, গুটি 3, এরকম করে সাজিয়ে সাজিয়ে সংযোজন করে আপনি সম্পূর্ণটাকে ডিজাইন করবেন। বিষয়টা অনেকটা এরকম। আপনার একটা স্লাইডারে যতগুলো রকমের ফিচার দরকার সবগুলোকে তারা কি করে রেখেছে, এই যে আলাদা আলাদা। যেমন এই যে এখানে দিয়েছে কি নেভিগেশন, এখানে দিয়েছে কি পেজিনেশন, পেজিনেশন ডাইনামিক দিয়েছে এই যে এখানে। এরপরে পেজিনেশন প্রোগ্রেস, উপরে স্লাইডিং যত যাবে তত করে একটা করে পেজিনেশন বাড়বে। ফ্র্যাকশন, এই যে 1 থেকে 9, 10টা হলে 10টা, 12টা হলে 12টা, সব। এরপরে কি দিয়েছে পেজিনেশন কাস্টম, এই যে এগুলো কাস্টম ডিজাইন। এরপরে দিয়েছে স্ক্রল বার, এই যে নিচে স্ক্রল বার যাচ্ছে একটা, এই যে ভার্টিক্যাল অ্যানিমেশন স্লাইডার, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করেন অথবা এখানে ক্লিক করেন, কি হচ্ছে ভার্টিক্যালি যাচ্ছে টপ থেকে লেফট। এরপর দেখেন এই যে এটা হলো কি স্পেস বিটুইন, এই যে দেখেন দুইজনের মাঝখানে গ্যাপ। তার মানে সবগুলো আলাদা আলাদা। এখন আপনার যেটা যেটা লাগবে সেখান থেকে সেই কন্টেন্ট গুলোকে আপলোড করে নিতে হবে, মানে নিয়ে আসতে হবে। লাইক আমার এখান থেকে কাজ শেষ, এটাকে এখন কেটে দিই। এখন আমার লাগবে 2 নাম্বার, আচ্ছা কি না কেটে দিই, এটা থাকুক। আমি এখন 2 নাম্বারটা নিয়ে আসি। যেমন এই যে আমার নেভিগেশন লাগবে, তো এখন নেভিগেশন চেক করার জন্য আমি এই যে কোডে চলে গেলাম। দেখেন এটাও এখন আছে, এটা থাকুক, কোনো সমস্যা নেই। কোড থেকে যেটা আসবে সেটা নতুনটা আমি এখন এটা কম্পেয়ার করে দেখাবো যে কি নতুন আসলো। ঠিক আছে, এই যে এই বাটনটার জন্য আপনি যদি একটু খেয়াল করেন উপরের কোড নিচের কোড সবই সেম, কিন্তু পার্থক্য হলো দেখেন আগে এখানে ছিল স্লাইড 1 থেকে 9 পর্যন্ত অনলি অন, আর কিছুই ছিল না। জলদি আয় রে। এই যে দেখেন স্লাইড 1 থেকে 9 পর্যন্তই ছিল, আর কোনো কোড ছিল না, কিন্তু দেখেন এখন স্লাইড 1 থেকে 9 এর পরে আরো কিছু দুটা সেকশন দিয়ে দিয়েছে। একটা হলো নেক্সট আর একটা হলো প্রি। কপি করলাম, কপি করে আমি এখন কি করলাম, আমার যেখানে লাগবে আমি এখন এই যে আবার সুইপার স্লাইড একটু ইয়া করে দেই, মিনিমাইজ করে দেই। এই যে সুইপার স্লাইড, সুইপার স্লাইড, এই চারটা বলেছে। এই চারটার এই যে সুইপার র্যাপারের পরে দেখেন ভালোভাবে দেখেন সুইপার র্যাপার শেষ, এরপরে কিন্তু ইউজ করেছে। তাহলে আমার সুইপার র্যাপারের পরে আমি এখন এই যে এই কোডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দিয়ে দিলাম, কাজ হবে তাও কিন্তু না। দেখেন এখন আমি এটা ব্যবহার করেছি, ঠিক আছে, এটা ব্যবহার করার দ্বারা আপনি এই যে ডানে বামের অপশন হাতেও পেয়েছেন, কিন্তু এগুলো এখন অ্যাক্টিভ হয়নি বা এগুলো কাজ করবে না। এখন কাজ করার জন্য কি করতে হবে, কাজ করার জন্য তাদের এইটুকুরও অ্যাক্টিভেশন কোড আছে। সেটা কোথায়, এই যে দেখেন একটু আগে যেটা নতুন ছিল সেটা সুইপারে কিছুই ছিল না, এতটুকুই। কিন্তু এখন যদি দেখেন এইখানে সুইপার জেএস এর ভিতরে নেভিগেশন নামে একটা অপশন অ্যাভেলেবল রয়েছে। এই কোডটাকে আমি এখন কপি করলাম, কপি করে এই যে দেখেন তাদের অ্যাক্টিভেশন কোড এই যে এই সেকশনের ভিতরে রেখেছে। আমরা জানি ওই যে jQuery ফাংশন কিভাবে কাজ করতো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে কাজ করতো, অনেকটা এরকম। এই যে এখন নেভিগেশন দিলাম, এখন আমি এটাকে সেভ করলাম। এখন দেখেন আমার ডিজাইনের এই বাটনগুলো এখন অ্যাক্টিভেট। দেখেন এর আগে কোনো অপশন নেই, সেজন্য এটা ডিঅ্যাক্টিভেটেড, ডিসেবল। এখানে দেখেন এই যে ক্লিক করলাম একটা স্লাইডার গেল, আবার ক্লিক করলাম আরেকটা স্লাইডার গেল, আবার ক্লিক করলাম আরেকটা স্লাইডার গেল। দেখেছেন, তার মানে কাজ একটাই, কিন্তু আপনার অতিরিক্ত ফাংশনের জন্য আপনাকে অতিরিক্ত কোড নিতে হচ্ছে। এখন চলেন 3 নাম্বারটা চেক করে আসি, যে এখন এখানে কি আছে, এই যে এরকম আছে, আপনার এটা লাগবে না এটা লাগবে, বলুন যে ঠিক আছে আমার এটা হলে ভালো হয়। আমি এখন কোডে চলে যাব,
করে চলে গিয়ে এই কোডটাকে আমি এখন নেওয়ার চেষ্টা করব। এই যে এখন এই কোডটা আসছে কি করে, এই কোডটা আসার জন্য একটু যদি আমি নিচে যাই, দেখেন সুইপার পেজিনেশন নামে একটা অতিরিক্ত ক্লাস নিয়েছে। দেখেন অলরেডি কিন্তু আমরা সুইপার, এই যে সুইপার কি কি নিয়েছি, বাটন, নেক্সট, প্রিভ, তাহলে আবার আরেকটা নিয়েছে সুইপার পেজিনেশন। কপি করলাম, তো এটাকে উপরে নিচে দেন, মানে সুইপার বাটনের নেক্সট এর উপরে দেন বা নিচে দেন, কোনো ম্যাটার করে না। নিলাম, নেওয়ার পরে এরপর একটু নিচে গিয়ে এই যে দেখেন পেজিনেশনেরও অ্যাক্টিভেশন কোড দিয়েছে তারা। কপি করলাম, কপি করে এই যে আমাদের অ্যাপ জেএস এর যে এই যে নেভিগেশনের ডানে বামে হোক যেখানে হোক, আপনি এখন এখানে বসে এই যে পেজিনেশনটাকে দিয়ে দিলেন। এই যে আমি একটু সাজিয়ে নিলাম যেন আমার কাজ করতে সুবিধা হয়। এই যে দেখেন এতটুকু লিখলাম, আমার ডিজাইনে দেখেন এখন পেজিনেশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়নি, এক মিনিট, পেজিনেশন তাহলে কি উপরে বসাইতে হবে কিনা একটু দেখি। সুইপার পেজিনেশন নেক্সট প্রিভিউর উপরে দিলাম, এই যে নেক্সট প্রিভিউর উপরে আনতে হবে। এই যে এখন কাজ করতেছে, এই যে দেখেন নিচে পেজিনেশন আসছে। এগুলোর অবস্থান, এগুলোর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে, এই যে ইন্সপেক্ট করে এগুলোকে ধরবেন, এগুলোরও কিন্তু সিএসএস করা হয়েছে। আসুক, এই যে ধরেন, এগুলো ধরার পর এই যে প্রতিটা সুইপার পেজিনেশনের এই যে ট্রানজিশন, মার্জিন, ট্রান্সফর্ম, অনেক কিছুর ব্যবহার করা হয়েছে। এই যে উইথ, ঠিক আছে, এই যে বুলেট সাইজ, আপনি যদি এখানে দেখেন একটু, এত কম কেন, এই যে 8 পিক্সেল, 8 এর জায়গায় যদি এখন আপনি দেন 20 পিক্সেল, যেখানে লিখলাম 8 এর জায়গায় 20, সেম ভাবে এখানে 8 এর জায়গায় 20, ঠিক আছে, এগুলো সব কাস্টমাইজেবল, তো ভয় পাওয়ার কিছু নাই। ওকে ওকে, তো আমরা এখন কি করতে পারলাম, সুইপার জেএস এর এই যে পেজিনেশন আনতে পারলাম। এরপর কি আছে, কোনটা কোনটা লাগবে আপনার, যেমন এটা আমার দরকার নেই, আমার এইটাও দরকার নেই, অলরেডি পেজিনেশন নিয়ে আসি, ফ্র্যাকশন ইউনিট দরকার নেই, এটাও দরকার নেই। এটা কি করতো, এটা হলো এই যে স্ক্রল বার নিয়ে আসতো, তো এটাও আমার দরকার নেই। এটা হলো টপ টু লেফট, মানে উপর নিচের স্ক্রলিং, এটাও দরকার নেই। এটা হলো স্পেস বিটুইন, এই যে এটা লাগবে আমার, তাই না। এই যে দুই স্লাইডের মাঝখানে আমার গ্যাপ দরকার, এই যে গ্যাপ, আমার স্লাইডার গুলো তো একটা আরেকটার সাথে কানেক্টেড, লেগেই রয়েছে, তাহলে আমারটা সলভ করতে হবে না। এই যে দুইজনের মাঝখানে গ্যাপটা, এই যে এই যে এটা, এখানে গ্যাপ দেওয়ার জন্য তাদের এখানে কি আছে, এই যে আমি যদি এখন কোডে চলে যাই, ওকে, গ্যাপের জন্য আলাদা কোনো ক্লাস নেমের এখানে প্রয়োজন নেই, কিন্তু তারা এই যে এখানে স্পেস বিটুইন নামে একটা ক্লাস অতিরিক্ত করেছে। আপনি জাস্ট খালি স্পেস বিটুইন কন্টেন্ট থেকে কপি করেন, কপি করে আপনার app.json এ কি করেন, ব্যবহার করেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে 30 দেন, 24 দেন, আমরা তো সবাই জানি বুটস্ট্র্যাপ কত ফলো করে, 24 ফলো করে, আপনি 24 দিবেন, সেভ করেন। এখন দেখবেন যে এই দুইজন, এই দুই কন্টেন্টের মাঝখানে এখন 24 পিক্সেলের গ্যাপ আছে। এই যে দেখেন, এই যে ঠিক আছে, তো এটা তো জাস্ট খালি আস্তে আস্তে হচ্ছে, আরো আছে, এখন আপনাদের আরো কোশ্চেন থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু এই যে দেখেন স্লাইড পার ভিউ, আমি এটাই চাচ্ছিলাম,
আমার এখন কয়টা দরকার? দুইটা দেখানো দরকার না? এই যে করে যান। এখন এটার জন্য তেমন কোনো HTML স্ট্রাকচারে চেঞ্জ করার দরকার নাই। CSS মানে ওই যে সরি জাভা স্ক্রিপ্টেরই এখানে কি হবে, স্লাইড পার ভিউ বা এরকমই কিছু একটা নাম আছে যেটাকে মেনশন করে কাজ করতে হবে। জলদি আয়। আচ্ছা, এটা কোনো কারণে এই ফাইলটা মনে মিসিং আছে, কোনো সমস্যা নেই। আপনি এখানে লেখেন যে সুইপার জেএস স্লাইড পার ভিউর জন্য কি করে। এই যে সুইপার জেএস স্লাইড পার ভিউ, ঠিক আছে। এখানে আপনি এই যে একটু দেখেই নেন, কঠিন কিছু না স্যার, জাস্ট খালি একটা জাভা স্ক্রিপ্ট কোড তারা দিবে। আমার নিজেরও মনে নেই, নাহলে আমি নিজেই ইউজ করতাম। দেখি তো এখানে লিখি স্লাইড পার ভিউ 2 কমা এই যে দেখেছেন, মানে এই কোডটাই দিলেই হয়ে যেত আর কি। এই কোডটা একটু মিসিং তাদের এখানে, তো এটাই দিয়েছি, কাজ হয়ে গেছে। স্লাইডস পার ভিউ এখন এই যে দুইটা, সাইন আলো 1 সাইন আলো 2 সাইন আলো 3। এখন এই যেটা তো আমাকে তারপর ওই ক্লিক বেট, তাই না, আমাকে তো অটোমেটিক রান করাইতে হবে। এখন এই যে এটার জন্য কিন্তু অটো প্লে আছে, একটু খুঁজেন। এই যে স্লাইড পার ভিউ অটো, এটা আবার একটু বড় ছোট করতেছে। এটা হলো সেন্টার স্লাইড পার ভিউ। এখান থেকে আপনার যেটা যেটা লাগবে আপনি সেটা সেটা ইউজ করে ব্যবহার করতে পারেন। তো সেন্টার অটো, সিএসএস মোড, ফ্রি মোড, এরপরে স্ক্রল কন্টেইনার, গ্রিড, নেস্টেড, গ্র্যাব কার্সর, ইনফিনিট লুপ। এই যে ইনফিনিট, আমাদের কিন্তু ইনফিনিট লাগবে, মানে 1 থেকে 9 শেষ আবার প্রথম থেকে হবে। তার মানে এখানে আপনি জাস্ট খালি যদি লুপ, আমার মনে হয় যেটা সেম জিনিস, LOOP লুপ, আপনি জাস্ট খালি এখানে ট্রু করে দেন। এটার যে এটাই দিয়েছেন এটাই মনে হয়ে যাওয়ার কথা। দেখেন 1 2 3 4, এই যে আবার 1 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু হচ্ছিল না, বাট এখন হয়ে গেছে। তার মানে এখন এটার জন্য আপনি কিন্তু একটা সহজ একটা বুদ্ধি পেয়ে গেছেন, কি কি করা যেতে পারে। আপনি এটা লিস্ট করে রাখেন যে আমার যদি সুইপ এখানে না, ধরেন আপনি একটা নতুন টেক্সট ফাইল রাখেন, সেখানে বলে দেন যে আমি যে সুইপার জেএস ব্যবহার করব, সুইপার জেএস এ কিন্তু আমার কি আছে, শর্টকাট আছে। যে সুইপার জেএস এর যদি আমি এই ফিচারগুলো পেতে চাই, কোন কোন ফিচার, আমি বললাম যে আমাকে ইনফিনিট লুপ করাইতে হবে, FINIT ইনফিনিট লুপ। তাহলে কি লিখতে হবে, এই যে LOOP লুপ, ক্লোন দিয়ে জাস্ট খালি এখানে ট্রু করে দিতে হবে। এই যে এখানে কমা দিয়ে এরপরে নতুন ধাপ, এটা হলো কি ইনফিনিট লুপের জন্য। এরপরে বললেন যে গ্যাপের লাগবে, তাই না, স্পেস বিটুইন। এই যে আমি এখানে লিখলাম স্পেস। স্পেস বিটুইনের জন্য কি লাগবে, আমি এখন বলে দিই স্পেসের জন্য স্পেস, সরি কি জানি ছিল, এই যে স্পেস বিটুইন 24, মানে যত অ্যামাউন্ট লাগবে। আমি বললাম তাহলে এখানে লিখতে হবে স্পেস বিটুইন, ক্লোন দিয়ে বলে দেন কত লাগবে 24, এই যে কমা। এরকম করে না আপনি সবগুলোর একটা ওভারঅল লিস্ট রেডি করতে পারেন।
তাহলে আপনার জন্য সহজ, আপনাকে আর বারবার প্রতিবার ওয়েবসাইটে গিয়ে দেখা লাগতেছে না, আপনি এক দফাতেই সবগুলোর কাজ শেষ করে ফেলতে পারবেন। এখন অটো প্লে, ইনফিনিট লুপ গেল। এখন দেখি আমাদের অটো প্লেটা কোথায় আছে। ইফেক্ট কিউব, ইফেক্ট কভার ফ্লো, ইফেক্ট ফ্লিপ, ইফেক্ট কার্ডস, ক্রিয়েটিভ, কিবোর্ড কন্ট্রোল, মাউস হুইল কন্ট্রোল, অটো প্লে। এই যে অটোমেটিক চলবে, এটা আপনাকে কষ্ট করতে হবে না। এই যে এখন অটো প্লের জন্য এই যে কোরে ক্লিক করেন, অটো প্লের কোড চলে আসবে। কোড চলে আসলে তখন অটো প্লেটা আপনি ইউজ করেন। এই যে অটো প্লে, অটো প্লের জন্য সে বলতেছে একটা ডিলে টাইম দিতে হবে আর একটু ডিসেবল অন ইন্টারাকশন, এটা দিতে হবে। আমি এতটুকু কোড কপি করলাম, কপি করে আমি এখানে বললাম যদি কেউ অটো প্লে নিতে চায় তাহলে আগে তাকে এই কোডটা ইউজ করতে হবে। এই যে এতটুকু, এই যে আপনার কাছে নোট হয়ে গেল। এখন আপনার যখন লাগবে, আপনার তো ভবিষ্যতে অন্যান্য প্রজেক্টও আছে, অন্যান্য প্রজেক্ট ইউজ করতে হবে না, তখন তো লাগবে না, তখন আপনি এটা ইউজ করবেন। এখন এটা বলতেছে 2.5 সেকেন্ড পর পর। এই যে দেখেন এটা 2.5 সেকেন্ড পর পর অটোমেটিক কি হবে, চেঞ্জ হতে থাকবে। এই যে এখন টাইম জোন আপনি একটু কম বেশ করতে পারেন না, আপনি বলে যে ভাই না 3 সেকেন্ড দিলে ভালো হয়, তাহলে আপনি 2.5 জায়গায় 3 বানাই দেন। এই যে এখন দেখেন 3 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। ঠিক আছে, এই হলো আপনাদের সুইপার স্লাইডার। এখন আপনার যদি এই বাটন না লাগে তাহলে কি করবেন, অবশ্যই এই বাটনটাকে ডিলিট করে দিবেন। যেমন এই যে নেভিগেশনটাকে আগে ডিঅ্যাক্টিভেট করবেন, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকা নেভিগেশন পার্টে যতটুকু আছে ততটুকু ক্যামেরাটা কি করবে, এই যে নেক্সট আর প্রিফকেও ডিঅ্যাক্টিভেট করে দেব। এখন যতগুলো লাগবে ততগুলো কপি পেস্ট করেন, একটা একটা করে হতেই থাকবে। এই হলো স্লাইডার, এবং এই স্লাইডারটাই একেবারে সবগুলোর সাথে মানে ভিন্ন, সবগুলো থেকে ভিন্ন। আপনি যদি আবার স্লিক স্লাইডারটা দেখেন, স্লিক স্লাইডারও আবার আলাদা আলাদা, মানে এক একজন এক এক ভাবে ইউজ করে, এক একজন মানে এক এক স্লাইডার এক এক ভাবে কাজ করে। এই যে এখানে দেখেন, এই যেটা হলো আমাদের সিঙ্গেল আইটেম, বুট স্ট্র্যাপের মতো মাল্টিপল আইটেম। এই যে তো তারা বলতেছে যে ভাই আমরা তোমাদেরকে এত পেইন দিব না, মানে সুইপার যেহেতু সব আলাদা আলাদা, তো ঠিক আছে তুমি একটা জিনিস বানাবো, তোমাকে আমি এই যে টুলস গুলো আলাদা আলাদা দিয়ে দিয়েছি, তুমি একটা একটা করে কি করো, লাগাও। সে বলতেছে যে না, তোমাকে আমি প্যাকেজ সিস্টেম দিয়ে দিচ্ছি, এই যে 1 2 3 4 5 6। আপনি তার কালকে যে স্লাইড টু শো, আপনি এখানে 3টা করে দেখান, 2টা করে দেখানো দরকার ছিল। স্লাইড টু শোতে জাস্ট আপনি এখানে 2 লিখে দিবেন, কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে স্যার, এরকম অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে। ওকে, ঠিক আছে। তো এখন কথা হলো আপনারা বাকিগুলো নিজের হাতে দেখে নেবেন যে কিভাবে কাজ করছে। সবাই কি স্লাইডারের বিষয়টা ক্লিয়ার, একটু বলেন তো। রেসপন্ড করেন স্যাররা। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ওই বিভিন্ন ধরনের যে প্লাগইন গুলো স্যার, এগুলো তো স্যার আমরা তো নাম জানি না, আচ্ছা সেক্ষেত্রে আসলে ওকে, এখন যদি নাম না জানি তাহলে তো ভাই শুরুতে কেউ কিছুই জানে না, এখন আপনাকে বের করতে হবে জি। কিভাবে। চলেন, আমি গত ক্লাসেও যদি আমি হিন্টস দিয়েছি, আমি আজকে আরেকবার হিন্টস গুলো দিই। জি সর্বপ্রথম হলো jQuery স্লাইডার, ঠিক আছে, বা jQuery স্ক্রিপ্ট ডট নেট, যেটা এখানে তো প্লাগইনের অভাব নাই, এই প্লাগইন গুলোর ব্যবহার করলেও কিন্তু আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এটা হলো নাম্বার 1। যেমন এই যে ধরেন আমার এখানে একটা স্লাইডার আছে, ক্রস প্ল্যাটফর্ম রেসপন্সিভ স্লাইডার, চলেন দেখে আসি ডেমো।
jQuery তে ক্লিক করলাম, এই যে এটা একটা স্লাইডার না, এই যে একটা স্লাইডার। এখন এই স্লাইডার ব্যবহার করার জন্য এই যে আগে ডাউনলোড করতে বলতেছে, এরপরে সেখানে ইউজার প্যানেল সম্পূর্ণরূপে দেওয়া আছে যে কি করতে হবে না করতে হবে সবকিছু। এখন কথা হলো, তার মানে বড় প্যালেট হলো স্লাইডারের মানে প্যাকেজ হলো এই যে jQuery স্ক্রিপ্ট। এখানে যত স্লাইডার আপনি রিসার্চ করবেন তত আপনি পারদর্শিতা অর্জন করতে পারবেন। এখান থেকে আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি সবগুলো তো আর বুঝবো না, আর সবগুলোও যে একেবারে যে আমার ডিজাইনের সাথে মিলবে সেটাও না, তাহলে মোস্ট পপুলারে চলে যান, রেকমেন্ডেডে চলে যান। তাহলে সে আপনাকে খুঁজে খুঁজে যেগুলো সবচেয়ে বহুল ব্যবহার করা হচ্ছে সেসব প্লাগইন গুলো আপনাকে সাজেস্ট করবেন। এই যেখানে দেখেন টপ 100 কত সালের এটাও দেখাচ্ছে। এরপরে এই যে মাল্টিপল সিলেক্ট প্লাগইন, HTML টেবল এক্সেল শিট, এরপরে যে রেসপন্সিভ ফ্লেক্সিবল jQuery ক্যালাসন স্লিক, দেখছেন স্লিকের সাজেশনটা এখান থেকে দিচ্ছে। এই যে এখানে ক্লিক করলে এখন আমাকে স্লিকে নিয়ে যাবে। তো তার মানে এখান থেকেই কিন্তু আপনি ওভারঅল আইডিয়া পাবেন। নিভো স্লাইডার, এই যে আরেকটা স্লাইডারের একটা আমরা পেলাম, বার্তা পেলাম, চলেন ডেমো দেখে আসি। এই যে এক এক স্লাইডার এক এক ভাবে স্লাইডিং করে আসতেছে। আরেকটা এটা আবার সাদা মাটা, এটাতে তেমন কোনো ইয়া নেই, বুটি স্ট্র্যাপের মতো অনেকটা। ওকে, তো এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, এখন বলতে পারেন যে ভাই এগুলো তো আলাদা করে শেখার টাইমে শেখা, কিন্তু প্রজেক্টে ব্যবহৃত হচ্ছে। যেমন আপনি আমাদেরকে এমডি আব্দুলের উপর বেস করে দেখালেন যে এই এই কাজগুলো বেশি ব্যবহার মানুষ করতেছে, সেগুলোকে এনে দেখালেন। এরকম কি জানার কোনো পসিবিলিটি নাই? ওয়েল, এটাও আছে। আপনি চলে যান থিম ফরেস্টে। থিম ফরেস্টের HTML এ চলে যান। এখানে HTML থেকে যে কোনো একটা পপুলার আইটেম আছে, পপুলার আইটেমে চলে যাবেন। সে আমাকে অনেকগুলো লিস্ট দিয়েছে, চলেন ম্যাট্রনিকে চলে যাই, দেখি ম্যাট্রনিকে কেমন কোনো প্লাগইন আছে কিনা। এই যে লাইভ প্রিভিউ। এখন এই যে প্লাগইন বা ভিতরগত কোডগুলো অনেক সময় ব্লক করা থাকে এই যে এটার কারণে। এই যে বাই নাও ইনভার্ট মার্কেট, এখন এটাই যদি রিমুভ করতে পারেন তাহলে আপনি কাজটা করতে পারবেন। এখন রিমুভ করা যায় কি করে? আপনি একটু চেষ্টা করবেন যে এই যে ভিতরে এই যে বাই ম্যাট্রনিকের মধ্যে গেলে এই যে ইনভার্টো এলিমেন্ট বা ওদের ওয়েবসাইটই আছে একটা, কিভাবে চেক করবেন? এই যে আমি একটু যদি খেয়াল করি, এই যে দেখেন গেট হেল্প, দেখেন গেট হেল্পে ক্লিক করলে dev.kintheme.com এ চলে যাচ্ছে, একটা আলাদা লিংকে চলে যাচ্ছে। এই যে দেখেছেন? আমি এখন এই যেখান থেকে একটু কাস্টমাইজ করে আমি ওদের মেইন অরিজিনাল পেজে যাওয়ার চেষ্টা করব। হোমে চলে যাই, আচ্ছা এই যে এটা হলো তাদের টেমপ্লেটস, তাই না? এটাও তো একটা ওয়েবসাইট। ওকে, ম্যাট্রনিক এখান থেকে খুঁজে পাওয়া মুশকিল। প্রিবিল্ড, এই যে কিনথিম ম্যাট্রনিক, এই যে এখন তো পেয়ে গেছে। এই যে kintheme.com, তারা এখানে একটা ইয়া দিয়েছিল স্ল্যাশ ম্যাট্রনিক, বানানটা একটু দেখেন, এই যে এখানে দেখেন ম্যাট্রনিক। এই যে
অরিজিনাল ওয়েবসাইট পেয়ে গেছি না আমরা এখন। তো এটা চেষ্টা করবেন যে এই যে ইনভার্টার থেকে বের হওয়ার। যদি বের হতে পারেন এখন আপনি যে কোনো ধরনের কন্টেন্ট তাদের থেকে দেখতে পারবেন। ইনস্পেক্টে যাবেন। এই ওয়েবসাইটে তৈরি করতে তারা কি কি ধরনের প্লাগইন ব্যবহার করেছে এটা আমার জানা উচিত না। এই যে সোর্সে যাবেন, সোর্সে গিয়ে এই যে তাদের অ্যাসেটস গুলো একটু চেক আউট করবেন। কারণ আমরা দেখেন আমরা যত প্লাগইন ইউজ করেছি সেগুলো কোথায় আছে, এই জাভা স্ক্রিপ্ট সিরিজ এর মধ্যে সীমাবদ্ধ না। এই যে দেখেন সুইপার, ভেনোবক্স, নাম তো বের করা, আপনার এখন নাম জানা উচিত, নামগুলো বের করেন। এই যে জাভা স্ক্রিপ্টে যান, এই যে স্ক্রিপ্ট বান্ডেলার প্রিন্টার জিএস, তার মানে তারা এখানে এই যে আস্তে আস্তে একটু খুঁজে খুঁজে বের করেন যে কোথাও কিছু রেখেছি কিনা। এই যে প্লাগইনস গ্লোবাল, এই যে প্লাগইন বান্ডেল দিয়ে দিচ্ছি। যেমন তো এবার প্লাগইন বান্ডেলে দেখে আসি, না তেমন কিছু না, তারা এখানে রাখে নাই। এরপরে দেখি মিডিয়াতে তেমন কিছু নাই। জাভা স্ক্রিপ্টে স্ক্রিপ্ট বান্ডেল জেএস, এই যে কিছু একটা ছিল তো, এই যে এরপরে সিএসএস স্টাইল ডট বান্ডেল ডট সিএসএস, তেমন কিছু কি ওরা ব্যবহার করে নাই। ওকে চলেন তো দেখি আপনি কি তাদের এখানে কোনো প্লাগইন নাই। এই যেগুলো তো আছে এগুলো তো খুঁজে পাওয়ার কথা। ওকে তাহলে অন্য আরেকটা পেজ দেখি। এরকম খুঁজে বের করা উচিত, ঠিক আছে? খুঁজে বের করলে অনেক রকমের আইডিয়া তো পাবেন, অ্যাটলিস্ট জিরো থেকে তো পাবেন। একবারে যে পাইতেন না ওইটা থেকে তো কিছু পাওয়া তো ভালো নাকি। এই যে পোর্টো আছে, পোর্টোতে আবার আপনি খুঁজে বের করতে পারেন অন্য কোনো পোর্টো আসুন। এই যে তারা এখানে লিংকে দিয়ে দিয়েছে যে আপনি চাইলে রিমুভ করতে পারেন। এই যে আমি ক্লিক করলাম, এখন দেখবেন যে ইনভার্টার মার্কেটের কনসেপ্টটা লিংকটাকে রিমুভ করে দিবে। মানে এগুলো সহজেই পাওয়া যায় আর কি, ভালো। আচ্ছা এখানে কি কি আছে যদি আমি একটু খেয়াল করি, এই যে এখানে একটা, এই যে দেখেন তাই না, এই যে অন স্ক্রল হচ্ছে, তার মানে দুটো প্লাগইনের তো আমি দেখতে পাবো। যেমন এই যে এটা অন স্ক্রল লোড হচ্ছে, এটা কাউন্টিং হচ্ছে, ইনস্পেক্ট করলাম। জলদি আয়। এই যে এখান থেকে এখন চলে যান সোর্স, যেমনটা আমরা গিয়েছি তখন। এই যে এখান থেকে এখন খুঁজে বের করার চেষ্টা করেন। ভেন্ডর ফাইল দেখেন, এই যে অ্যানিমেশন আছে, এই যে প্লাগইনস আউল ক্যারাসল দেখেছেন। আপনার নাম দরকার এখন, সবথেকে বড় কথা হলো কি আপনার নাম দরকার। নাম পেয়ে গেছেন যেমন আউল ক্যারাসল, এখন আউল ক্যারাসল কিভাবে ইউজ করতে হয় এটা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন না? অবশ্যই পারবেন। তো ওইভাবে এখন আপনাকে নাম বের করতে হবে, নাম বের করার পর বাকি কাজ আপনাকে করতে হবে। এই যে মডার্নাইজার, মডার্নাইজার কি করে, আপনি এখন নতুন ট্যাবে যান, এম ও মডার্নাইজার প্লাগইন, এই যে মডার্নাইজার জেএস, এই যে ফিচার ডিটেকশন লাইব্রেরি ফর HTML5 CSS3। আগে চেক করেন যে মডার্নাইজার পেয়েছেন, এখন মডার্নাইজার কি করে মূলত। এটা কালেকশন অফ সুপার ফাস্ট টেস্টস অর ডিটেক্টস অ্যাজ উই লাইক টু কল देम which running web page loads। আচ্ছা মডার্নাইজার এটা অন্য কাজে ব্যবহার করে, ডিজাইন পার্সপেক্টিভে না। তো চলেন অন্য কিছু দেখি। এরপরে এই যে ম্যাগনিফিক পপ আপ, ম্যাগনিফিক পপ আপ কি করে, এই যে ম্যাগনিফিক পপ আপ, এই যে রেসপন্সিভ জি করি লাইট বক্স প্লাগইন।
এক্সাম্পল যদি দেখতে চাই, এই যে লাইট বক্স গ্যালারি, এই যে ক্লিক করলাম, এই যে তো এটা আমরা কি দেখছি, ফ্যান বক্স দেখছি না, বাট তারা এখানে কি ইউজ করছে, ম্যাগনিফিক পপ আপটা ইউজ করেছে। দেখেছেন? তার মানে এক একটা সার্ভিসের উপর মাল্টিপল প্লাগইনও আছে, আপনার জাস্ট খালি ওগুলোকে জানতে হবে। এরপর আর কি আছে, ফন্ট অসাম, বুটস্ট্র্যাপ, এই যে অ্যানিমেট আছে, তার মানে এই যে অ্যানিমেট কম্প্যাক্ট সিএসএস। এরপরে প্লাগইন টিএসএস যদি যাই, আরো কোনো প্লাগইন থাকলে সেখানে তো এখন আইডিয়া দিবে। এরকম করে নামগুলো জানা উচিত আপনাদের। নাম জানার পর এই নামগুলোকে এখন আপনি একটু রিসার্চ করেন এখানে কোথায় আছে কি আছে, ওটা আপনাদের পক্ষে ইম্পসিবল কিছু না। কারণ 2-3টা প্লাগইনের যদি ব্যবহার আপনারা করতে পারেন, বাকিগুলো সিমিলার, একটু হ্যাঁ অবশ্যই কঠিন লাগতে পারে প্রথম প্রথম, বাট একবার যখন টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন প্রতিটা অবজেক্টকে আপনি ডিজাইন করতে পারবেন। এখন সমস্যা এই যে এটা সলভ করা যাবে কিনা, এটা তো অবশ্যই জে লিনাক্স বাড়িয়ে দিলে কাজ হয়ে যাবে নাকি। এই যে ইনস্টলার সিরিজে গেলাম, ন্যাভিগেশন পার্ট জে লিনাক্স 1 না দিয়ে এখন আমি 111 দিলাম, আশা করি এখন হয়ে যাওয়ার কথা। এই যে ঠিক আছে, তাহলে আশা করি আমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারিফাই করে বুঝতে পেরেছি যে কিভাবে কোন কন্টেন্ট কাজ করছে। তো আজকে আমরা এখানে সময় না দিই, আমরা আজকে নতুন কিছু শিখতে চেয়েছিলাম, সেটাতে একটু মনস্থির করি। ঠিক আছে, কিভাবে নতুন জিনিস করতে হয় আর রিসার্চ করে বের করতে হয়, এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আস্তে আস্তে করেন, প্রথম দিনই সবকিছু পেয়ে যাবেন। প্রথম দিনই যদি সবকিছু পেয়ে যেতেন তাহলে আর এতদিন আমাদের কি করতে হতো না, এত কষ্ট করা লাগতো না। তো অবশ্যই একটু সময় সাপেক্ষ বিষয়, এগুলো সময় লাগবে। ওকে, আমি এখন কোডিং সেক্টরটা আপাতত একটু অফ রাখছি। আজকে আমরা দেখতে চাচ্ছিলাম যে কিভাবে এই যে এত কিছু করলাম, এটা তো অফলাইন তাই না, শুধুমাত্র আমার পিসিতেই সীমাবদ্ধ। আমি এখন চাইছি এটাকে এখন ওপেন করে দেওয়ার জন্য, যারা সবাই ভিজিট করতে পারে এরকম একটা ওয়েবসাইট। কিভাবে করব? ওকে, আজকে আপনি যখন এরকম একটা লিংক প্রকাশ করে যখন পাবলিশ করছেন, সাথে সাথেই আপনি আপনার কাঙ্ক্ষিত এরিয়া থেকে এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবেন, তাই না? এখন কথা হলো, এটা কেমন একটা টপিক, যাকে একটা লিংক দিলাম, সেই লিংকের মাধ্যমে আমি তাদের ওয়েবসাইটে ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখন এই জিনিসটা হলো কি, অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন সার্ভার, স্টোরেজ বা সার্ভিং সিস্টেম, এই জিনিসগুলোর মধ্যে কানেক্টেড। সর্বপ্রথম আমি যদি একটু আপনাদেরকে ফিজিক্যাল একটা এক্সাম্পল দিই, আপনি একটা থাকার জন্য একটা ঘর বানাবেন, তাই না? এখন কথা হলো, ঘর বানানোর জন্য তাহলে আপনি কি করতে হবে, একটা জায়গা তৈরি করতে হবে বা একটা জায়গা কিনতে হবে। ওই জায়গাটা কেনার পর ওইটাতে ঘর বানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘর বানানোর পরে সমস্যা আরেকটা, ওই ঘরে যেতে হলে তো রাস্তা লাগবে, তাই না? ঢাকা শহরে তো এমন অনেক জায়গা আছে যেখানে রাস্তার অভাব। তো যে ঘরগুলোতে বা যে জায়গায় রাস্তা নেই সেই জায়গা তো খুবই মুশকিল, কেনাও অনেক, দাম অনেক কম পড়ে। এই যে দেখেন, একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা ঘর তৈরিতে যাবো, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট সবার কাছে পৌঁছানোর জন্য আমাদের কি দরকার, এই যে ডোমেইন বা এই যে রাস্তা এবং জায়গার প্রয়োজন। কারণ আপনি যে এই যে একটা ওয়েবসাইট লাইভ করবেন, এখন ওয়েবসাইট লাইভ করার জন্য ওয়েবসাইটটা কোথাও রাখতে হবে। আমাদের এই যে ফাইলটা, এই যে আমি যে আজকে ফাইলটা কাজ করলাম, এই ফাইলটা কত এমবির ফাইল যদি আমি একটু খেয়াল করি, এই যে 18 নম্বর ক্লাসকে যদি আমি এখন একটু প্রপার্টি করি, 3 এমবির ফাইল। এখন 3 এমবি তো আমাকে কেউ ফ্রিতে দিবে না, এটা কোথাও না কোথাও রাখতে হবে অনলাইনে। এখন কথা হলো, এই ফাইলটাকে আমাকে অনলাইনে রাখতে হলে আমাকে একটা জিনিস কিনতে হবে, সেটা হলো হোস্টিং। এখন আপনি বলতে পারেন যে হোস্টিং যদি আমি কিনতে চাই কিভাবে কিনবো? অনেক ওয়েবসাইট আছে, নেমচিপ আছে। নেমচিপ হলো একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, যেখান থেকে পুরো বিশ্বে মানে ইন্টারন্যাশনালি করা যায়।
কেনা যায়। এখন যে বিষয়টা হলো এই যে হোস্টিং, হোস্টিং এ যদি একটু খেয়াল করেন, হোস্টিং এর প্রাইস কিন্তু অনেক বেশি। কাজটা কি? কাজটা হলো অনলাইনে জায়গা রাখা, এবং এই যে দেখেন $2 মান্থলি দিতে হবে, যেটা $23 গিয়ে দাঁড়াবে বাৎসরিক। সে বলতেছে আপনাকে আমি 20 GB দিব, যার কারণে আমার এটা প্রয়োজন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এত কষ্ট করার দরকার কি, আপনি তো গুগল ড্রাইভেই কাজ করতে পারেন। গুগল ড্রাইভ আমাদেরকে 15 GB ফ্রি দেয় না? অনলাইনে রাখাই তো বিষয় নাকি? কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো গুগল ড্রাইভ আপনাকে শুধু ফাইল রাখতে দেয়, আপনাকে কিন্তু ওই ফাইলের ভিতরে ভিজিট করার জন্য অপশন দেয় না। দেখেন, আমি যদি গুগল ড্রাইভে কোনো ফাইল রাখতাম কি হইতো? গুগল ড্রাইভে ফাইল রাখলে হয়তো বা ভিডিও আছে, ভিডিও দেখাইতো, বা একটা ইন্ডেক্স ফাইল আছে, ইন্ডেক্স ফাইলটা ডিরেক্ট দেখাবে। কিন্তু ইন্ডেক্স ফাইলটা রিড করে সে এটাকে একটা ওয়েবসাইটে প্রকাশ করার যে সক্ষমতাটা, সেটা গুগল ড্রাইভে নাই। সেটা কার আছে? হোস্টিং এর আছে। এবং সেই হোস্টিং এরই আমরা কিনছি, একটা স্টোরেজ তো নিচ্ছি, সংলগ্ন তাদের থেকে একটা সার্ভারও নিচ্ছি আমরা। সার্ভার কাকে বলে? এমন কিছু একটা কন্টেন্ট বা এমন একটা শক্তি যে সার্ভ করতে পারে। রেস্টুরেন্টে ওয়েটাররা যখন খানার জন্য অর্ডার নিতে আসে, আমরা কি করি? খানা এটা লাগবে, এটা খাবো, এটা খাবো, তখন তারা এসে আমাকে সার্ভ করে দিয়ে যায়, তাই না? তখন আমি খাইতে পারি। দেখা গেল যে এখন ওয়েটারই নেই একটা রেস্টুরেন্টে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? কন্টেন্টটা অনেকটা এরকম। তার মানে খানা বানাচ্ছে কোথায়? আমাদের এই যে পাকঘরে খানা বানানো হচ্ছে। আমি ডাইনিং টেবিলে বসে আছি, এবং ওই পাকঘর থেকে আমাকে খানাটা নিয়ে আসার জন্য আমার একজন সার্ভার বা ওয়েটারের দরকার, যে আমাকে খানা সার্ভ করতে পারবে। বিষয়টা অনেকটা এরকম। তারা আমাকে সার্ভিং সিস্টেমটাও দিচ্ছে, যার কারণে আমাদের এরকম একটা জায়গার প্রয়োজন যেখানে আমি কন্টেন্টকে সার্ভিং করে নিয়ে আসতে পারি। ওকে, তো এখন এগুলো কখনোই ফ্রিতে পাওয়া যায় না, এগুলো কিনে নিতে হয়। তো এখন কথা হলো, নেমচিপ এটা হলো একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, যেটা ডলারের হিসাবে কিনতে হয়, এবং টাকা পে করতে হলেও ডলারে পে করতে হয়। এখন আমাদের অনেকেরই কার্ড নেই, সমস্যা। এখন কথা হলো, কার্ড যদি না থাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বাংলাদেশেও কি আছে, অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা আমাদের এই জায়গাটাকে, এই গ্যাপটাকে ফিল আপ করে দেয়। তার মধ্যে আমি যাকে ব্যবহার করি বাংলাদেশে, সেটা হলো hostever.com। ঠিক আছে? হোস্টেভার আমি আমার একটা ক্লায়েন্টের জন্য নিয়েছিলাম, এবং আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুব ভালো সার্ভিস পাচ্ছি, এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন আসে নাই। এখন এখান থেকে আপনি এই যে আপনার কি লাগবে, হোস্টিং লাগবে, এই যে ওয়েব হোস্টিং আছে, আপনি জাস্ট এখান থেকে এই যে কোনো একটা প্যাকেজ নিয়ে আসেন। এই যে এই প্যাকেজের দাম কত? 2500 টাকা। ঠিক আছে, তার আপনাকে এমনিতেই প্রোভাইড করছে 2500 টাকা। এটা কিন্তু বাৎসরিক, 250 টাকা মান্থলি দিতে হবে। তো এখানে মান্থলি সিস্টেমে, এটা বাৎসরিক সিস্টেমেই কাজ করে থাকে। ওকে, তো এখন কথা হলো হোস্টিং মানে জায়গা। এখন জায়গা কতটুকু হবে, ওই জায়গার কি কি সীমাবদ্ধতা থাকবে? আপনি উত্তরায় 2 কাঠা জায়গা নেন, আর আবার আপনি দেখা যাচ্ছে কোনো এক ওই গাজীপুর বা অন্য আরেক চিপায় গিয়ে আরেক 2 কাঠা জায়গা নেন। বেশ কম অবশ্যই আছে। তো এদের মধ্যেও কি আছে, কিছু বেশ কম আছে। নেমচিপ থেকে যেটা নেবেন সেখানে কিছু ফ্যাসিলিটি এক্সট্রা পাবেন, হোস্টেভার থেকে যেটা নেবেন সেটার মধ্যে কিছু ফ্যাসিলিটি কম পাবেন বা বেশি পাবেন। যেমন দেখা যাচ্ছে নেমচিপের সাথে যদি এখন কম্পেয়ার করেন, নেমচিপ আপনাকে বলতেছে আমি তোমাকে 20 GB স্টোরেজ দেব। কত দিব? 20 GB। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে সে বলতেছে তুমি আমাকে যদি 1 বছরে $23 দাও। কত দাও? 1 বছরে $23, আমি তোমাকে 20 GB স্টোরেজ দেব। কিন্তু 20 GB স্টোরেজ দিয়ে সে আবার এখানে সীমাবদ্ধ করে দিছে যে তুমি শুধুমাত্র 3টা ওয়েবসাইটই আপলোড করতে পারবা, মানে 3টা ডোমেইন কাজ করতে পারবা। এখন আবার ডোমেইন কি জিনিস একটু পরে আসতেছি। 3টা কনসেপ্ট মানে কি? মানে হলো, আমি যদি একটু, যেহেতু জায়গা জমি নিয়ে বলতেছি, ধরেন 2 কাঠা জায়গা শেয়ার 3 জনের, এই যে এটা হলো এরকম আর কি, যে তোমাকে 20 GB দিব, 3 জন ইউজ করতে পারবা। কিন্তু অপোজিট দিকে সে এই ভদ্রলোককে দেখেন, এই ভদ্রলোক বলতেছে দেখো ভাই, আমি তোমাকে এত জায়গা দিতে পারবো না, আমি তোমাকে মাত্র 2 GB দিব, কিন্তু
তোমার এখানে এই যে আনলিমিটেড থাকবে, আনলিমিটেড, আনলিমিটেড অ্যাড অন ডোমেন। এখানে যে 3 জনের একটা সীমাবদ্ধ দিয়ে দিয়েছে, এখানে তারা কোনো সীমাবদ্ধ দেয়নি। তারা বলতেছে ভাই তোমার যদি 10 জনের শেয়ার নিতে ভালো লাগে তুমি 10 জনও নিতে পারো, 10 জন নিলে আরো ভালো, জন প্রতি 250 টাকা পড়বে। কিন্তু হ্যাঁ 2 জিবি পাবা, এর বেশি পাবা না। এখন কথা হলো 2 জিবি আমাদের কি প্রয়োজন আছে? দেখেন এত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনি, এই ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল সাইজ কত? মাত্র 4 এমবি, ধরেন হাইয়েস্ট গেলে 5 এমবি। তাহলে আপনি যদি এর থেকে ভারী ওয়েবসাইট বানান, ধরেন 100 এমবি লাগলো, 10 জন যদি 100 এমবি করে গড়পতি পান, তাহলে কত হলো? 1 জিবি। তারপরও হাতে আরেক জিবি থাকে। সেজন্য আমাদের কোডিং ততটা কি হয় না, ভারী হয় না। সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে প্যাকেজ সিস্টেমগুলো আছে, চাইলে আপনি নিজে একা হয়েও নিতে পারেন, আপনারা চাইলে 5-6 জন মিলেও নিতে পারেন, 10 জন মিলেও নিতে পারেন। সেক্ষেত্রে ভয় কিছু নাই। ওকে, এটাই হলো একটা প্রসেস। এখন মানে হোস্টিং প্রসেস। এরপরে আছে কি, এটা তো হলো জায়গা রাখা। এখন রাস্তার কথা বলতেছিলাম না যে ভাই রাস্তায় যদি না থাকে তাহলে তো আর কোনো কাজ হলো না। অনলাইনে এরকম রাস্তা দরকার। যেমন আজকে আপনি ফেসবুক ভিজিট করলে বা ফেসবুক লিখে সার্চ করে আপনাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে, আপনি ইউটিউব লিখলে ইউটিউবে নিয়ে যায়, তাই না? আপনি নেম চিপ লিখলাম, নেম চিপে নিয়ে গেছে, হোস্টেবল লিখলাম, এগুলোই হলো রাস্তা। আর এগুলোকে আমরা বলি থাকি ডোমেইন। কি বলে থাকি? ডোমেইন। এখন এগুলোও কিনতে হয়। আবার ভালো কথা, এগুলো কিন্তু পার্মানেন্ট নয়, এগুলো হলো বাৎসরিক। এগুলো কি করতে হয়? প্রতি বছর রিনিউ করতে হয়। ডোমেইনও অনেকটা এরকম। এখন কত হলো ডোমেইন, এই যে আমি এখন একটা ডোমেইন নেম চেক করি, যেমন ধরেন আমার নাম আমদি আব্দুল্লাহ, আমি তো অলরেডি আমার নামে নিয়েছি, আপনাদের কারো নাম থেকে নিয়ে দেখি দেখি টপে কার নাম আসে। যেমন এই যে আফসানা উষা, দেখ আমি চেক করি দেখি যে আফসানা উষা .com খালি আছে কিনা। আমি এখানে লিখলাম আফসানা উষা, ঠিক আছে, সার্চ করলাম, এই যে সে এখন দেখতেছে, বলতেছে যে এই নামের ডোমেনটা খালি আছে। এই যে দেখেন আফসানা উষা .xyz খালি আছে। এখন .com নাই, .com দেখেন এই যে .com এ তারা বলতেছে যে এটা আবার 1050 টাকা পড়বে। এখন আবার বিষয়টা কি, কেউ xyz.com, এটা আবার কি? ডোমেইন নেম তো বুঝলাম, আফসানা উষা একটা ডোমেইন নেম, কিন্তু এর পরে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা হলো আপনার এই যে ডোমেইনের মধ্যে এক্সটেনশন। আপনি এই ডোমেইনটাকে কি ক্ষেত্রে ব্যবহার করতেছেন এটার একটা শর্ট ইনফরমেশন কিন্তু দেওয়া হয়। যেমন এই যে .com, কম মানে কি? কমার্শিয়াল। facebook.com এটা একটা কমার্শিয়াল জোন, তাই না? এখানে মানুষরা কি করে? টাকা পয়সার আদান প্রদান হয় না? অবশ্যই হয়। আমি করি না, কিন্তু যারা অ্যাডভার্টাইজার তারা তো করে। তো ওই টাকার অনুযায়ী আপনি তো প্রোডাক্ট, তো তাই না, আপনি তো অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন, তাহলে এই যে টাকার আদান প্রদান কমার্শিয়াল স্পেস, এখানে কমার্শিয়াল। amazon.com টাকা আদান প্রদান হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন কথা হলো, হ্যাঁ যদি কমার্শিয়াল স্পেস না হয়, যদি এরকম কোনো কন্টেন্ট না হয়, তারপর নিতে পারবেন না? নিতে পারবেন, কিন্তু এগুলো এক একটা মিন করে আর কি। যেমন এই যে নেট মানে কি? নেটওয়ার্ক। আপনি এই ওয়েবসাইটটা অ্যাজ এ নেটওয়ার্ক পারপাসে ইউজ করছেন, মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্য। প্রফেশনাল, বিজ, ওআরজি, অর্গানাইজেশন, ইনফরমেশন, সব এখানে আছে। XYZ এইটাই হলো একমাত্র, এটা একমাত্র না, আরো আছে যেগুলো মিনিং ছাড়া হয়। মানে আপনার একটা অনলাইনের একটা ডোমেইন দরকার, আপনি জাস্ট এই ভদ্রলোকে নিয়ে রাখছেন, এরকম একটা নাম আর কি, যে XYZ। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারতেছেন যে কি হচ্ছে। এখন কথা হলো, যখন একটা ডোমেইন নেবেন অবশ্যই আপনাকে কি করতে হবে? ডোমেইনের ডানে বামে, সরি বাম শেষে মুহূর্তে কোনটা রাখবে সেটা ইউজ করতে হবে। তো .comটাই সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, সে চাই সেটা কমার্শিয়াল হোক বা না হোক, কারণ .comটা সবচেয়ে বেশি পপুলার। ঠিক আছে, এই যে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর তারা এখান থেকে আপনার থেকে পেমেন্ট চাইবে, আপনি পেমেন্টটা কি করবেন? প্রোভাইড করবেন। এই যে, ঠিক আছে। তো এখন কথা হলো, এভাবে আপনারা ডোমেইন একটা নাম কিনে নিতে পারেন। তো ডোমেইন আর হোস্টিং যখন আপনি কিনে নিলেন, কথার কথা, এই যে যখন আপনি ডোমেইন এন্ড হোস্টিং কিনে নিয়েছেন, এরপরে কি? এরপরে সে আপনাকে অবশ্যই একটা কি দিবে?
আপনাকে এই কন্টেন্ট গুলোকে মেনটেন করার জন্য একটা লগ ইন প্যানেল বা সি প্যানেল দিবে, যেটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলে থাকি। সেটা যদি নেমচিপ হয় তাহলে একরকম, যদি এই যে আমাদের হোস্ট এবার তাহলে আরেক রকম। এই যে ক্লায়েন্ট এরিয়া, এখন এখানে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো আমি একটু লগ ইন করি। শুনতে পাচ্ছি। ওকে, তো ডোমেন হোস্টিং কেনার প্রসেসটা কি? ডোমেন হোস্টিং কেনা খুবই সহজ। এই যে অ্যাড টু কার্ট করবেন, যে ডোমেনগুলো পছন্দ হচ্ছে, পছন্দ হবে অ্যাড টু কার্ট করার পর এটাকে আপনি বিকাশ, নগদ, যে কোনো রকমের ভাবেই টাকা পে করে আপনি এটা পেয়ে যাবেন। যেমন আমি এই ক্লায়েন্টের কাজটা যখন করলাম তখন সে বলতেছে যে আমি হোস্ট এবার থেকে একটা সার্ভিস নিয়েছি, সেই সার্ভিসটা কি? এখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পেলাম যে আমার ক্লায়েন্টের সার্ভিসটা হলো এই যে এটা, আমি একটা ডোমেন নিয়েছি, সরি হোস্টিং নিয়েছি, যেটার দাম হলো 4,500 টাকা। এই যেখানে ক্লিক করলাম, এই যে এখন তার এই সার্ভিসের দেখেন এডুলেব বাংলাদেশ, এটা খুবই মানে লার্নিং এডুকেশন ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা কি করি, পড়া মানে প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবাইকে পড়াশোনা করে। এই সম্পূর্ণ ওয়েবসাইট তৈরিতে মাত্র 472 এমবি। তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ ডাটার ইনফরমেশন এখানে প্রয়োজন হচ্ছে। এটাতে হ্যাং হয়ে গেছে। সাউন্ড ইকো হচ্ছে, সবাই তো আনমিউট হওয়া। এখন হবে না আশা করি, এখনো যদি হয় ইনফর্ম করি। ওকে, এই যে সে আমাকে এখন ম্যানেজমেন্টের জন্য একটা অপশন দিয়েছে, যে বলতেছে যে এই যে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো আমি বললাম যে এখান থেকে না করে আমি যে লগ ইন টু সি প্যানেল, সে আমাকে একটা কন্ট্রোল প্যানেল দিয়েছে না, এই যে কন্ট্রোল প্যানেলের সিনারিওটা জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে। এই যেখানে গেলেন, এই যে দেখেন এখানে ফাইল ম্যানেজার, ডাটাবেস ম্যানেজার, ডোমেইন ম্যানেজার, মেট্রিক, সিকিউরিটি ম্যানেজার, সফটওয়্যার, সব ধরনের ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবল। ঠিক আছে, তো আমার যখন কোনো ফাইল নিয়ে কাজ করার দরকার, তাহলে এই যে ফাইল ম্যানেজারে যাব, কাজ করে শেষ। এরপরে যখন কোনো ডাটাবেসে কাজ করা হয়েছে, ডাটাবেসে যাব, ডাটাবেস থেকে কাজ করে নেব। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে ভাই এখানে তো সব ওকে, আর এগুলো লাগে একটা প্রিমিয়াম সার্ভিস। তার মানে একটা ডোমেন আর হোস্টিং কিনতে হলে আপনাকে সর্বনিম্নে হোস্ট এবারের ইয়ার অনুযায়ী আপনাকে প্রায় 2,500 আর একটা হলো 3,500, মানে প্রায় 4,000 টাকা খরচ করতে হবে বাৎসরিক। এখন কথা হলো আমি এখন লার্নার, তাই না? আমার কি এত টাকা ইনভেস্ট করার অ্যাবিলিটি আর এখন নাই আমার। তাহলে এখন আমি কি করতে পারি? আপনার জন্য এই অপশনটাও রয়েছে। যারা এই যে ফ্রিতে বা সরি পেইড ভার্সন এখন আপাতত ব্যবহার করতে চাচ্ছেন না, আমাদের প্র্যাকটিসের জন্য তাদের জন্য আরো কিছু অপশন অ্যাভেলেবেল আছে। তার মধ্যে একটা হলো খুবই প্রচলিত github.com, খুবই প্রচলিত, খুবই খুবই যত রকমের প্রফেশনাল ডেভেলপার আছে তারা সবাই গিটহাব ব্যবহার করে। এই যে দেখেন আপনি যে প্লাগইন গুলো দেখেছিলেন না, বেশিরভাগ প্লাগইনই কি করা, গিটহাবে পাবলিশ করা। গিটহাব থেকে কিন্তু আমরা ডাউনলোড করে করে দেখছিলাম। এখন কথা হলো প্রাথমিক পর্যায়ে মানে আপনাদের জন্য গিটহাবটা একটু কঠিন, কারণ আপনারা তো অলরেডি নতুন, তাই না? কারণ গিটহাবটা হলো ইনস্ট্রাকশন, মানে আপনি ওই যে কমান্ড প্রমোট দিবেন ওই অনুযায়ী কাজ করবেন। এখন কথা হলো আপনাদের জন্য যেটা সবচাইতে সহজ সেটা হলো নেটলিফাই। আরো একটা আছে, এই যে নেটলিফাই। এই নেটলিফাই হলো খুবই ইজি একটা প্ল্যাটফর্ম, কিছুই করতে হয় না, জাস্ট খালি আপনি ওয়েবসাইটটা তৈরি করেছেন, আপনি ওয়েবসাইটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিবেন, সাথে সাথে ওয়েবসাইটটা আপলোড হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটটাকে লাইভেই ভিজিট করতে পারবেন। এখন চলেন সবচেয়ে ভালো হয় আপনাদের মধ্যে কেউ আছেন স্ক্রিনশট দিতে পারবেন? আপনাদের অ্যাকাউন্টটা দেখিয়ে দিলে আমি শুরু থেকে জিরো থেকে একবারে ইয়া পর্যন্ত শেষ পর্যন্ত দেখাতে পারতাম। আমি তো অলরেডি লগ ইন করে আছি। নেটওয়ার্ক ভালো, স্ক্রিনশট দিতে পারবেন, আমার ইনস্ট্রাকশন মতো দেখাতে পারবেন, আছেন কেউ? স্যার আমি
আচ্ছা স্যার, তাহলে আমি স্ক্রিন শেয়ারে পারমিশন দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি আমি, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন আর নেটলিফাইতে যান। ঠিক আছে, কঠিন কোনো কিছু না, একবারে সহজ কাজ, ওকে ভয় স্যার। পাওয়ার কিছু নেই। ওকে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ারও দিয়ে। ওকে, আর আহ, আমি ততক্ষণ আরেকটা কাজ করি, আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিই। আমরা তো যে বাটনটা ডিসেবল আসতেছে, শেয়ার এই বাটনটা। আবার দেন তো, আবার চেষ্টা করেন, মানে ইয়া করে দিয়ে আবার চেষ্টা করেন। আচ্ছা, ওকে। শেয়ার বাটন ডিসেবল হচ্ছে তাই না? এক কাজ করেন, জি যে পপ আপটা এসেছে সেই পপ আপটার মধ্যে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ছোট পরিসরে, ওটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করতে হয়, দেন শেয়ার করতে হয়। তো দেখতেছি। করতে পেরেছেন? স্যার কি বলেছেন আরেকবার বলেন তো? আচ্ছা, আপনি এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন এটা এবার একটু বলেন। শেয়ার ইওর এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, ওটাতে ক্লিক এখানে করেন। শেয়ার আর ক্যান্সেল দুটো বাটন আছে। আচ্ছা, এখন বাটন আসছে কিন্তু শেয়ার বাটনটা ডিসেবল, তাই না? শেয়ার করা যাচ্ছে স্যার না। জি স্যার। আচ্ছা, শেয়ার বাটনের একটু উপরে দেখেন আপনার স্ক্রিনটা ছোট পরিসরে দেখা যাচ্ছে পপ আপের ভিতরেই, ওইখানে ও ক্লিক করুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি এই ভুলটা অলওয়েজ করি স্যার। হ্যাঁ, জি স্যার করেছি। এই যে এখন, হ্যাঁ এখন আমরাও দেখতে পাচ্ছি, গুড। এই যে হ্যাঁ, তো চলে দেখা যান, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি নেটলিফাইতে চলে যান, নেটলিফাই। ওকে স্যার। ওকে, ততক্ষণ আমি আপনাদেরকে এই যে আমাদের আজকের ক্লাসের ফাইলটা দিয়ে দিই। ওকে। ওকে, আপনার এখন দরকার হলো সাইন আপ করা। আপনি এই যে টপ রাইটে সাইন আপ বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাইন আপ করেন। সর্বনিচে ইমেল ইমেল অ্যাড্রেস, দিয়ে? হ্যাঁ হ্যাঁ ইমেল দিয়ে করেন। এখন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন আর একটা পাসওয়ার্ড তৈরি করে লিখে দেন আপনি ইয়া করেন, নেক্সট সাইন আপ করেন। পাসওয়ার্ড এখন একটা বানায় নিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি Normally। আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেন, আচ্ছা ওকে। কিন্তু এটা মনে রাখবেন, হ্যাঁ, কারণ লগ ইন করার জন্য কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা। Password is too easy to guess. একটু হার্ড করেন, বড় ক্যাপিটাল লেটার স্মল লেটার দেন। Okay. ওকে, ইমেল অ্যাড্রেসে থেকে একটু ভেরিফাই করে আসেন। Okay. হ্যাঁ আসছে। এই ফোন থেকে করতেছি। আচ্ছা, সমস্যা নাই। ওই ভেরিফিকেশন একটা আসবে, বাটন আসবে, বলবো যে ভেরিফাই নাও, ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ করেছি।
ওকে, এখন লগ ইন করতে এখানে বলেছে। যখন এখন ওই যে গো হ্যাঁ, টু login লগ ইন করতে স্ক্রিন, হবে। নিচে চলে যান, একটু নিচে দেখেন আপনার, হ্যাঁ এখানে হ্যাঁ। ক্লিক করেন। ও আচ্ছা, এই যে virtual self। হ্যাঁ, এখন এখান থেকে আপনি এই যে নেটলিফাই ফর ওয়ার্ক, নিজের কাজের জন্য এগুলো হ্যাঁ, একটু দিয়ে দেন আর কি। হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আপনি একজন ওয়েব ডিজাইনার। এটা কি? ওয়ার্ক অ্যাট এ কোম্পানি অফ। মানে এমন কোম্পানিতে কাজ করেন যেখানে কয়জন ওয়ার্কার রয়েছে, তো এখানে 1 থেকে 10 দিয়ে দেন, একটা র্যান্ডম দিয়ে দেন। ওকে ওকে। উইল বি এই যে এখানে দিয়ে দেন ই কমার্স। আচ্ছা, ই কমার্স তো আপনি নিজের জন্য পার্সোনাল পোর্টফোলিও এরকম কিছু নাম নেই না? আচ্ছা, না, না, এমন সামথিং কিছু এলস, না। সামথিং এলস দিয়ে দেন তাহলে। ওকে। পোর্টফোলিও লিখে দেন, পোর্টফোলিও। পোর্টফোলিও। হ্যাঁ ঠিক আছে। নেটলিফাই কার থেকে শুনেছেন? মাই টিম, হ্যাঁ মাই টিম। ওকে, হয়েছে। আর এখানে তেমন কিছু করার দরকার নাই, সেটা। আচ্ছা ওকে। এখন আমি আপনাকে একটা এই যে চ্যাট বক্সে, আমাদের যে মিটের চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকটা ওপেন করে আমি যে ফাইলটা দিয়েছি সেটা একটু ডাউনলোড করে নেন। ওকে, হ্যাঁ ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। হুম, ফাইলটা একটু ওপেন করেন। আচ্ছা, এটা একটু এক্সট্রাক্ট করেন, আনজিপ করেন আর কি, এটা তো জিপ করা। আচ্ছা আমি ফাইল থেকে ওকে, এখন আর উই ট্রান্সফার দরকার নেই, উই ট্রান্সফারটা আপাতত কেটে দেন। আচ্ছা এই যে করা ক্লাস হয় 18 না। 2 নাম্বার লাইনে ছিল। ক্লাস 18, হ্যাঁ। হ্যাঁ, এখন এটা কি দুইবার হয়েছে নাকি ক্লাস 18? এই যে আবার এখানে ক্লাস 18, একটা কেটে দেন। হ্যাঁ, ওকে ঠিক হয়েছে। আছে। এখন এখন কেটে। একটু নেটলিফাইতে যান, মানে আমাদের ব্রাউজারে যান। ওকে। নেটলিফাইটা ওপেন করেন। ওকে, এখন এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, বলতেছে যে আপনি কোনো এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিনা বা কোনো টেমপ্লেট নিয়ে কাজ করছেন কিনা। তো এই দুটো না নিয়ে আপনি নিচে চলে আসেন, যে ম্যানুয়ালি ডিপ্লয় করতে চাচ্ছেন আপনি, এমন একটা প্রজেক্ট আপনার হাতে রয়েছে। এখানে এই যে ব্রাউজ টু আপলোডে সিলেক্ট করেন, আচ্ছা ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই যে ক্লাস 18 নাম্বার যে ইয়াটা আছে সেটা, হ্যাঁ এখানে ইয়া করে আপলোড। ওকে, এখন একটু সময় দিবে, সময় নেওয়ার পর ফাইলটা আপলোড হয়ে যাবে। এই যে ফাইল আপলোড হয়ে গেছে এবং আপনার ওয়েবসাইটটা অনলাইনে চলে আসছে। কি করে দেখবেন? এই যে একটু উপরে দেখেন, এই যে সাইড সেটিং, আপনি এই যে একটু নিচে মাউসটা নেন, এই যে মার্ভেলাস ইমপান্ডা, এই নিচে যেটা লিংক দিয়েছে না, এই যে হ্যাঁ এটা নিচের লিংকটাতে ক্লিক করেন, রাইট এখানে ক্লিক করেন। এই যে দেখেন আপনার ওয়েবসাইটটা এখন আপনি লাইভে দেখতে পাচ্ছেন।
এবং এই লিংকটা আপনি এখন যদি চ্যাট বক্সে দিয়ে দেন, যাদেরকে দিবেন তারা সবাই এই ওয়েবসাইটে এখন ভিজিট করতে পারবে। স্যার যে লিঙ্কটা ক্লিক করেছি সেই লিঙ্কটা, হ্যাঁ এটাই সেই লিংকটা। এই যে ইউআরএলটা অলরেডি তো ওপেন আছে। এই যে সেই লিঙ্কটা, তাই না? রাইট রাইট রাইট। ওকে স্যার। এখন কথা হলো এই লিংকটা তো একেবারে কেমন জানি একটু বিদঘুটে, তাই না, মানে কোনো মিনিং ছাড়া। এখন আপনি যদি চান যে আমি একটা জি। মিনিংফুল লিংক ইউজ করব, সেটার জন্য আপনি এই যে এটার নিচে সাইট সেটিংস নামে একটা বাটন রয়েছে না, সেখানে ক্লিক করেন। ওকে, একটু নিচে আসেন, এই যে সাইট ইনফরমেশন, স্ক্রল ডাউন করে এই যে চেঞ্জ সাইট নেম ডান পাশেরটা। হ্যাঁ এই যে আচ্ছা, একটু নিচে বাটনে দেখেন চেঞ্জ সাইট নেম আছে। রাইট, এই যে এই নামটা চেঞ্জ করে আপনি এখন একটা সাদামাটা নাম দিয়ে থাকেন, যেমন আপনার নাম দিয়ে দেন আফসানা উষা। ওকে স্যার, ক্যাপিটাল অর স্মল Doesn't matter, আপনি যেটাই দেন। বাধ্যবাধকতা কোনো সমস্যা নেই, জাস্ট স্পেস না দিলেই হলো, স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না। না, এটা ক্যাপিটাল লেটার করা যায় না, স্মল দিতে হবে। ক্যাপিটাল লেটার লেখা হয় না, না আচ্ছা তাহলে তার কিছু হয় না। এই যে এখন সেভ করেন। এই যে আপনার এখন ওয়েবসাইটের নাম afsanauisha.netlify.com। এটা কিভাবে দেখবেন এখন? ওই যে উপরে আবার Okay, যেখান sir, থেকে আমি লিংকটা দেখি। পেয়েছিলেন সেখানে। এই যে রাইট, ও এই যে এখন ক্লিক করেন। পেয়েছি। এই যে এখন এই লিংকটা, এই যে ইউআরএল থেকে লিংকটা কপি করে সবাইকে এখন চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা মাউসের রাইট বাটন ক্লিক করলেও কপি পেতে পারেন। ইউআরএল থেকে নিয়ে নিতে পারেন, ওই যে ইউআরএল সার্চ বার থেকে। সার্চ বার থেকে হ্যাঁ ওপেন এই করেন। উপর এটা না, এটা কাজ করবে না। ওই যে আপনি আগে এই লিংকটা ক্লিক করেন। হ্যাঁ এই যে এখন সার্চ বার থেকে copy করেন। এখন চ্যাট বক্সে দিয়ে দেন। এখন আমরা সবাই এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তার মানে একটা ওয়েবসাইট এখন ফ্রিতে আর লাইভ ওখানে স্যার, জি স্যার। তার ওখানে ডট ডট অ্যাপস আসছে, ওখানে ডট কম করা যাবে না নাকি? ওটা না স্যার, ওইটা আমাদের হাতে আসে নেই, মানে netlify.app-টাই ওরাই দিয়ে দিবে। কারণ এখন কথা হলো আমাদের যত ও, আচ্ছা, ফ্রিতে আচ্ছা। সার্ভিস আমরা ততটুকু ব্যবহার করতে পারবো, আর নিজের মতো কাস্টমাইজ করতে পারবো না। তো এই হলো কিভাবে। স্যার জি, গিটহাবে অ্যাকাউন্ট আছে তো আমার, এখন এটা যদি তো দরকার নেই। ওকে, যদি গিটহাব পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সবাই তো আর গিটহাব পারবে না, কারণ গিটহাবটা একটু জটিল প্রাথমিক পর্যায়ে। তো তাই বলে শিখবেন না যে তাও না, শিখতে হবে অবশ্যই, কিন্তু আপাতত নেটলিফাই দিয়েও কাজটা করে নিতে পারেন। ঠিক আছে, কোনো ধরনের টাকা ইনভেস্ট করা লাগছে না, কিছু না। স্যার গিটহাবে কি টাকা ইনভেস্ট করতে হবে? না না, গিটহাবও ফ্রি, কিন্তু গিটহাবটা নেটলিফাই থেকেও জটিল। আচ্ছা গিটহাবও ফ্রি। ওকে, তাও ফিউচারে কাজ করার জন্য কি গিটহাব তো ধরো খুলতেই হবে, তাই না? নাকি এটা দিয়ে আমি চাইলে ফিউচারে কাজ কন্টিনিউ ফিউচারে এটা দিয়েও কাজ করতে পারবেন, এবং আমার অনেক ফ্রেন্ড আছে, ব্যাচমেট আছে যারা অনলাইনে কাজ করতেছে, এবং যখন অনলাইনে কাজ করার সময় তো ওরা স্যাম্পল চায়, তখন ওই নেটলিফাই কে ব্যবহার করে স্যাম্পল দেখাচ্ছে। ঠিক আছে, এটা অনেক হচ্ছে, বাট ওই যেটা বললাম মানে ডেভেলপার আড্ডাখানা বা ডেভেলপাররা গিটহাব ইউজ করে আর কি। ঠিক আছে, তো এখন কথা হলো গিটহাব শিখতে হলে আপনি যদি একটু টিউটোরিয়াল দেখেন, অথবা আমি আলাদা করে আপনাদেরকে কোনো একটা ভিডিও দিয়ে দিব, সেখানে গিটহাবের ইনফরমেশন থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে, আপনি এখন স্ক্রিনটা অফ করে দেন ওকে তাহলে। স্যার। আজকে ক্লাস এতটুকুই থাকলো। আগামী ক্লাস আমাদের মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা হবে। তো মার্কেট প্লেস অবশ্যই আমার একজন ভলান্টিয়ার লাগবে, কারণ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনার নিজেরই মেনটেন করতে হয়, কারণ আমি তৈরি করে দিব, তখন আবার সমস্যা আছে কিছু, ওটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ডিসকভার করব। সবাই থাকেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমরা আজকে ক্লাসটা এখানে সমাপ্তি করছি।